শুভ সন্ধ্যা। বাজে কথা ছেঁড়া বার্তার আজ আরেকটি অধিবেশন। এই চ্যানেলের প্রবক্তা ও উপস্থাপক হিসেবে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে জানাই স্বাগত। আজকের কথাবার্তায় আমি এমন একটি বিষয় নিয়ে কথাবার্তা বলবো ঠিক করেছি, যেটা শুনলে হয়তো আপনারা অবাক হতে পারেন, মনে মনে ভাবতে পারেন যে এই বিষয় নিয়ে কথাবার্তা বলার কি প্রয়োজন ছিল। বিষয়টি তো সকলেরই জানা, হতে পারে জানা, কিন্তু আমার মনে হয়েছে সকলের তো সব কিছু জানা থাকে না, বা অনেকেরই কোনো কিছু জানা থাকে না। যদি তাদের উপকারে আসে এমন কিছু কথা বলা যায় তবে কেমন হয়। আজকের কথাবার্তার বিষয় হলো পর্যটন, বা আরো সহজ ভাষায় বললে দেশ ভ্রমণ। বাঙালিদের একটি সুনাম বা দুর্নাম যাই থাক আছে, তাদের পায়ের তলায় নাকি সর্ষে। পায়ের তলায় সর্ষে মানে হচ্ছে তারা ছুটে বেড়ায়, তারা অস্থির, চঞ্চল, তারা কোনো স্থানে থিতু হয়ে বসতে রাজি নয়, তাদের ভালো লাগে না। আর তাই বাঙালি ভীষণভাবে দেশ ভ্রমণ করে। তার আর্থিক অবস্থা কেমন এসব সে বড় করে ভাবে না। ভ্রমণ তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ হয় যে বছরে 2 থেকে 3 বার ভ্রমণের জন্য সে পিপাসার্ত হয়ে থাকে। ভালো কথা, নিজের অর্থ ব্যয় করে ভ্রমণ করবে, কেই বা বাধা দেবে? ভালো কথা। আর আমরা তো জানি যে ভ্রমণ, দেশ ভ্রমণ বা পর্যটন একটি শিল্প। যদি বিষয়টি আমাদের দেশের পটভূমি থেকে দেখি, তাহলে আমাদের দেশের রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার স্ব আয়ত্তাধীন অঞ্চলে পর্যটন হতে পারে এমন স্থানকে সাজিয়ে গুজিয়ে তোলেন, পর্যটন কেন্দ্র করে তোলেন, আরও সুযোগ সুবিধা সেখানে দিয়ে আরও আকর্ষণীয় করে দেশের মধ্যেকার এবং দেশের বাইরের পর্যটকদের আহ্বান জানান, নিমন্ত্রণ জানান, আমন্ত্রণ জানান। দেশের এবং রাজ্যের অর্থনীতিতে এই পর্যটন একটি বড় ভূমিকা রাখে। ফলে পর্যটন একটি শিল্প। শুধু শিল্প বলেই পর্যটন বা দেশ ভ্রমণ ভালো তা তো নয়। দেশ ভ্রমণ ভালো কেন এ তো আপনারা প্রায় সকলেই জানেন, তবু আমি একটু সংক্ষেপে স্পর্শ করে চলে যাব। দেখুন, দেশ ভ্রমণ ভালো তার 1 নম্বর যদি কারণ হয়, তাহলে চিকিৎসাগত প্রয়োজনের কথা বলতে পারি। অনেক মানুষ অনেক কঠিন রোগে আক্রান্ত হলে চিকিৎসা শুরু করলে, ওষুধপত্র নির্দিষ্ট করে দিলে এবং তা যদি দীর্ঘদিন তাকে সেবন করাতে হয়, তবে চিকিৎসক আরও একটি ব্যবস্থাপত্র দেন। তার ওষুধ পথ্য এর সাথে কোনো একটি স্বাস্থ্যকর স্থানে রোগীকে নিয়ে যাওয়া, যেখানে জল হাওয়া ভালো, অর্থাৎ পানীয় জল অত্যন্ত ভালো, স্বাস্থ্যকর,
এবং সেখানকার আবহাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর, সেখানে নিয়ে যেতে বলা হয়। একদম হাতের সামনে আমাদের এমনি একটি স্থান আছে, রাজগীর। আরও কাছে একটি স্থান আছে, দেওঘর। এছাড়া অন্যান্য স্থানও আছে, সেগুলো স্বাস্থ্যকর স্থান। ফলে এটা তো চিকিৎসাগত প্রয়োজনে। অনেক সময় মানসিক ব্যাধিগ্রস্ত মানুষও দেশ ভ্রমণে ভালো হয়ে যায়, শোনা গেছে নানা কাহিনী। আমরা ছোটবেলা থেকে পড়েছি যে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। না, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ বলতে বাংলা ভাষা, ইংরাজি ভাষা, অঙ্ক, রসায়নবিদ্যা এইসব বিষয়ে নয়। 4টি বিষয়ে দেশ ভ্রমণ অত্যন্ত জরুরি। 1 নম্বর ইতিহাস, 2 নম্বর ভূগোল, 3 নম্বর সমাজবিদ্যা এবং 4 নম্বর হচ্ছে নৃতত্ত্ববিদ্যা। হয়তো বাংলা নামগুলো আপনাদের বুঝতে অসুবিধে হতেও পারে, ইংরেজি করে দিলে এমনটা হয়: হিস্ট্রি, জিওগ্রাফি, সোশিওলজি এবং আর্কিওলজি। আর্কিওলজি নয়, এটা অ্যানথ্রোপোলজি। এইসব বিষয় যাদের পাঠ্য থাকে তারা বইপত্রে তো পড়াশুনো করেই, পুঁথিগত জ্ঞান তো অর্জন করেই, তত্ত্বগত জ্ঞান অর্জন করে, সাথে সাথে তাদের তথ্যগত জ্ঞান অর্জন করতে হয় সাক্ষাৎ করে। ইতিহাসের ছাত্র বা ছাত্রী যদি ঐতিহাসিক স্থানগুলোতে যায়, তা প্রত্যক্ষ করে, তবে ইতিহাসে যে অধ্যায় সে পড়েছে তা তার কাছে জীবন্ত হয়ে ওঠে, এমনটাই আমরা জানতে পারি। ফলে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ হয়। এছাড়া দেশ ভ্রমণের আরও একটি গুণ আছে, আরও একটি অত্যন্ত গুরুতর মূল্য রয়েছে, যে দেশ ভ্রমণে মনের ভার লঘু হয়। মনের ভার লঘু হয় মানে মানুষ তো গরু নয়, ঘোড়া নয়, কুকুর নয়। একই জীবন, বইতে বইতে খাওয়া আর ঘুমানো, খাওয়া আর ঘুমানো করে জীবন কাটাতে পারবে? তার নানা প্রকার রস আস্বাদনের স্বাদ হয়। সংসারে থাকতে থাকতে, দপ্তরে চাকরি করতে করতে, বা অত্যন্ত ভারী ভারী বইপত্রের পড়াশুনো করতে করতে মন অনেক সময় ভারাক্রান্ত হয়, ক্লান্ত লাগে, একঘেয়ে লাগে। এই সময় দেশ ভ্রমণ বড় ভালো কাজ করে বলে উল্লেখ করা হয়। এবং দেখা যায় যে যদি বছরে 2বার থেকে 3বার মানুষ ভ্রমণ করে, তবে ভ্রমণ করতে যাওয়ার আগে, উদাহরণস্বরূপ বলা যাক, স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্কটি, যে সুমিষ্ট সম্পর্কটি ধীরে ধীরে থিতিয়ে আসছিল, প্রায় মৃত মৃত মনে হচ্ছিল, অভ্যাস মনে হচ্ছিল, দিন 7 দেশ ভ্রমণ করে এলে সেই সম্পর্কটা নবীকরণ হয় বলে উল্লেখ করা হয়। সত্য, এসব সত্য। ফলে দেশ ভ্রমণ মানুষ করেই থাকে। আরেকটি বিশেষ কারণ থাকে দেশ ভ্রমণের। কোনো কোনো পর্যটন কেন্দ্র আছে যেখানে পর্যটক না গেলে সে স্থানগুলো
গভীর সংকটে পড়ে, অর্থনৈতিক সংকট। তাদের অর্থ উপার্জনের খুব তেমন ভিন্ন ভিন্ন রাস্তা নেই, বিচিত্র রাস্তা নেই। এই পর্যটকদের কেন্দ্র করে তাদের উপার্জন হয়। যেমন উদাহরণস্বরূপ দার্জিলিং, সেখানে যদি 3টি বছর পর্যটক যাওয়া বন্ধ করে দেয়, ওরা প্রায় না খেয়ে মরে যাবে। আপনারা শুনে থাকবেন যে ভারতের পাশে একটি দেশ আছে, ছোট্ট দেশ মালদ্বীপ। এর কোনো গুরুত্ব নেই অর্থনৈতিক ক্ষেত্রে, কেবল এখানকার সরকার এই দ্বীপটিকে পর্যটন কেন্দ্র করে রেখেছে, সাজিয়ে গুছিয়ে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে, যে কারণে মালদ্বীপে প্রচুর পর্যটক আসতো। শুধু পর্যটনের জন্যেই এখানে আসা। বর্তমানে সেখানে পর্যটক আসা প্রায় বন্ধ, দেশটি ডুবতে বসেছে, খবরে শোনা গেছে। ফলে দেশ ভ্রমণের কতগুলো গুরুত্বপূর্ণ দিক আছে এবং এগুলো আপনারা জানেন। আপনারা এটাও জানেন, যেহেতু এই আলোচনার মধ্যে আপনি নিজেও বিদ্যমান, যে মধ্যবিত্ত বাঙালিরা ভয়ানক দেশ ভ্রমণ করে। আর মধ্যবিত্ত বাঙালিদের ভ্রমণ করবার যে 3টি মুখ্য স্থান, তাকে সংক্ষেপে হাস্যরসাত্মক করে বলা হয় দীপুদা। দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং। নিম্ন মধ্যবিত্ত বাঙালি যে এইসব স্থানে কতবার করে যায়, পুরীতে 7-8 বার করেও যায়, দার্জিলিংয়েও যায়, আর দীঘা তো বাড়ির পাশে। আজকে সেখানে যাওয়া অনেক সুবিধাজনক, একদম পাশে। ফলে নিম্ন মধ্যবিত্ত বাঙালি যে ভ্রমণ করে সে ভাবা যায় না। আপনি যদি আজকে ঠিক করেন 1 সপ্তাহ পরে বেড়াতে যাবেন বা চিকিৎসা করাতে দক্ষিণ ভারত যাবেন, টিকিট পাবেন না, তৎকাল কাটতে হতে পারে। এত টিকিট বিক্রি হয় রেলওয়ের, আমাদের ভারতীয় রেলপথের। 3 মাস আগে থেকে টিকিট কাটতে হয়, তবে আপনার যাওয়া ঠিকঠাক হয়। বুঝতেই পারা যাচ্ছে যে আমাদের দেশে রেলপথের কি সাংঘাতিক গুরুত্ব, কি ভয়ঙ্কর গুরুত্ব, আর দেশের কত বড় একটা উপার্জন এই শিল্প থেকে আসে। কারণ অধিকাংশ মানুষ রেলপথেই ভ্রমণ করে, আকাশপথে নয়, নৌপথে নয়। কম সংখ্যক মানুষ ওইসব পথ অবলম্বন করে। ফলে দেশ ভ্রমণের এই বিষয়টি নিম্ন মধ্যবিত্ত বাঙালি মানুষ খুব ভ্রমণ করে। এতটাই ভ্রমণ করে যে তারা পেছন পেছন তাকায় না প্রায় সময়। অর্থাৎ আমি এখন ভ্রমণ করতে যাচ্ছি, আমার সন্তানটি অসুস্থ, একটু ওর জ্বর চলছে, তারা ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে চলে যায়, মনে করে নেয় আমরা এর যাতায়াতের মধ্যে ওকে সারিয়ে নেব। এমনও ভাবে, তারা এমনও ভাবে যে কোথাও বেড়াতে যাচ্ছে, মনে করে যা গ্যাংটক, তার যা খরচ হবে তার কাছে নেই, নগদ অর্থ নেই, কিন্তু বন্ধুবান্ধব চেপে ধরেছে যাওয়ার জন্য। সে ঋণ করেও যায়, পরে পরিশোধ করে। খুব সাংঘাতিক নেশা, ভ্রমণের নেশা আমরা জানতে পারি। এ ভ্রমণ নিছক ভ্রমণ, কোনো উদ্দেশ্য নিয়ে ভ্রমণ কিন্তু নয়। তিন দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পরে তারা আবার ফিরে আসে। দেশ ভ্রমণ কি সকলেই করবে এমন কথা আছে?
দেশ ভ্রমণ করা কি সকলেরই প্রয়োজন? দেশ ভ্রমণ কার কার জীবনে অত্যাবশ্যক? যদি একটু তাকাই তাহলে দেখতে পাই যারা চিত্রকর, পেইন্টিং করেন, তাদের দেশ ভ্রমণ জরুরি। কারণ তারা ল্যান্ডস্কেপ ছবি টবি আঁকেন, বিভিন্ন দর্শনীয় স্থানে তাদের যেতে হয়, সেখানেই তারা অঙ্কন কাজটি সমাধা করেন বাস্তবে। দেশ ভ্রমণ খুব জরুরি সাহিত্যিকদের কাছে। হয়তো কোনো নামী সাহিত্যিক 4টি উপন্যাসের বরাত নিয়ে বসে আছেন পুজোর সংখ্যার, এক কলম এগোয়নি। তিনি চাকরি করেন, তার চাপ আছে অফিসের। তিনি ছুটি নিয়ে কোনো এক নির্জন নিঃসঙ্গ স্থানে চলে গেলেন তার কাগজ পেন নিয়ে। যখন ফিরে এলেন দিন 15 পরে, তার হাতে অন্তত 2টি উপন্যাস তো প্রস্তুত, 4টিও হতে পারে। তার কাছে দেশ ভ্রমণ খুব জরুরি। যারা ব্যাধির জন্য হাওয়া বদল করতে যায়, চেঞ্জে যায়, তাদের পক্ষে জরুরি। এমনকি যারা বিশেষ বিশেষ বিষয় নিয়ে পড়াশুনো করে, তাদেরকে ডিটেল জানবার জন্য, বিস্তারিত জানবার জন্য সেই সেই স্থানে যেতে হয়। আর যারা যায় তারা নিছক আনন্দ ফুর্তি ইত্যাদি করতে চায়, একদম নিছক আনন্দ ফুর্তি। একদল যায় মনের ভার লঘু করার জন্য, আর একদল যায় বন্ধু বান্ধবদের জোরের মুখে পড়ে, তাদের চাপের মুখে পড়ে বাধ্য হয়, যাওয়ার ইচ্ছে নেই, তবু বন্ধুত্ব রক্ষার্থে যেতে হয়। আর একদল যায়, না গেলে, বছরে 3 থেকে 4 বার ভ্রমণ না করলে সমাজে তার স্ট্যাটাস, সামাজিক মূল্য থাকে না, এমন বলা হয়। এবং যে কোনো পরিস্থিতিতে তারা ভ্রমণ করবেই। অনেকেই ভেবে দেখেন না যে দার্জিলিং অনেকটা দূর পথ, পুরীও অনেকটা দূর পথ। এত দূরে ভ্রমণ না করে কাছাকাছি ভ্রমণ করা যায়। রবি ঠাকুরের কবিতা অনুযায়ী বলা যায়, দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। ফলে আমার বাড়ির কাছাকাছি অনেক দর্শনীয় স্থান আছে, যেখানে নদী আছে, সমুদ্র থাকতে পারে এবং পাহাড়ও থাকতে পারে। এমন স্থানে ভ্রমণ করা নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে নিরাপদ, অন্তত আর্থিক নিরাপদ। কিন্তু উপদেশ তো সবাই শোনে না, তারা চলেই যায় ভ্রমণে। 3 দিন, 4 দিন, 5 দিন, তারা 7 দিন, 10 দিন পর্যন্ত ঘুরে আসে। তার বাড়িতে কি হয়? বাড়িতে সে হয়তো অঞ্চলের কোনো একটি যুবক ছেলেকে অনুরোধ করে যে এই কটা দিন তুই সন্ধেবেলা আমাদের বাড়িতে ঢুকে যাবি, রাত থাকবি, দিনে আর থাকতে হবে না, দিনে কোনো বিপদ নেই। এবং সে নিশ্চিন্তে ভ্রমণ করতে চলে যায়। তাকে টিকিট কাটতে হয়, জামা কাপড় গুছোতে হয়, নানা পরিকল্পনা করতে হয়। এই বিষয়ে একটি প্রবন্ধই আছে, প্যাকিং। সম্ভবত আমি যদি ভুল না করি, জেরোম কে জেরোমের লেখা। এবং প্যাকিং কেমন করে করতে হয় তাও তাকে শিখতে হয়, কেমন করে প্যাকিং করতে হয়, কি সিস্টেম। ফলে ভ্রমণ একটা বিরাট
পরিকল্পনার ব্যাপার। তো এমনটি করে সে ভ্রমণে চলে গেল, তার শিক্ষার অঙ্গ হিসেবে গেল, কিংবা তার মনের ভার লঘু করতে গেল, কিংবা এমনি এমনি ফুর্তি করতে গেল। কারা কারা এমনি ভ্রমণে যায়? পরিবার যায়, 2-3টি পরিবার বা একটি পরিবার। কিছু অফিস কলিগস যায় আর সঙ্গে, সেখানে স্ত্রীরা হয়তো যায়ও না, আবার যায়ও। দল মিলে যায়, আনন্দ করতে যায়, হই হই করতে যায়। আবার হয়তো কিছু যুবকরা যায়। যুবকরা বেড়াতে যায় দুরকম ভাবে। তাদের মহিলা বান্ধবীকে নিয়ে একটু আপত্তিকর ফুর্তিতে যায়, অথবা বেশ কিছু যুবক মদের ক্রেট নিয়ে ওঠে, গাড়ি ভাড়া করে বেড়াতে যায়। তাদের বেড়াতে যাওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আকণ্ঠ মদ্যপান করবে, একটা উচ্ছৃঙ্খল 7 দিন কাটাবে। দেশ ভ্রমণের যে সুদিকগুলো, সুন্দর দিকগুলো, তাকে কেন্দ্র করে যে দেশ ভ্রমণ করা, অর্থাৎ পুরী গেলে পুরীর মন্দিরে পুজো দেওয়ার থেকেও পুরীর পাশাপাশি অনেক স্থান আছে যে স্থানগুলোতে কেউ যায় না, কিন্তু ভীষণ সুন্দর, তাকেও প্রায় যেতই না। ওই একটাই, সমুদ্র, সাইট সিন আর মন্দির। সে তো সবাই করে। প্রথমবার গেলে দ্বিতীয়বার তো আর সাইট সিনে যাওয়ার প্রয়োজন পড়ে না, পুজো দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু ছোট ছোট অনেক স্থান আশেপাশে আছে যেখানে কেউ যায় না। আমি যদি ভুল না করি, পুরীতে রঘুনাথগঞ্জ নামে একটা জায়গা আছে, কেউ প্রায় যায় না, আকর্ষণীয় জায়গা। যাই হোক, ভ্রমণ করতে গেলে একবার ভেবে নেওয়া দরকার আমি ভ্রমণ করতে যাওয়ার যোগ্য কিনা। 1 নম্বর, আমার শরীর তো স্বাস্থ্যসম্মত, তো আমার শরীর ভিন্ন আবহাওয়া গ্রহণ করতে পারবে তো, বা আমার সন্তান বা আমার স্ত্রী, আমরা ভিন্ন খাদ্য গ্রহণ করতে পারবো তো। কোনো কোনো স্থানে গেলে পরে সেখানে আতপ চাল খেতেই হয়, সিদ্ধ চালের ব্যাপার নেই, কিন্তু আমরা সিদ্ধ চালের ভাত খাই। আতপ চাল খেয়ে আমি পটি করে মরবো না তো। বাঙালির মতো খেতে প্রায় কোনো রাজ্যই পারে না। পঞ্চব্যঞ্জন কিভাবে রাঁধতে হয় কেবল বাঙালিই বোধহয় জানে। তাদের পক্ষে অন্য রাজ্যে গিয়ে ভ্রমণ করা একটা বিপত্তি, এবং সেখানে বাঙালি হোটেলে গেলেও সে দেখতে পায় যে বাঙালিরাও বাংলা রান্না ভুলে গেছে। তারা যা রাঁধে তা মুখে তোলার যোগ্য নয়। আমি এসব খেতে পারবো তো? আমি যখন 7 দিন পরে ফিরে আসব, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো? আমার সন্তানেরা সুস্থ থাকবে তো? নাকি আমাদের প্রত্যেকের ওজন 2 কেজি থেকে 3 কেজি কমে যাবে খাদ্যাভাবে? সাউথ ইন্ডিয়ার খাদ্য আপনি জানেন, নারকেল তেলের খাদ্য, আমাদের তো রুচবে না। ফলে হয়তো ধোসা খেয়েই থাকতে হবে সারাদিন, ওই 7 দিন। মানতে পারবো তো? ভেবে নেওয়া প্রয়োজন। আমি দেশ ভ্রমণের জন্য 2টি প্রধান শর্তের কথা বলছি। মনে করুন আপনি অঞ্চলের একটি ছেলেকে আপনার বাড়ি নৈশ প্রহরা দেবার জন্য বলে অনুরোধ করে বেড়াতে গিয়েছেন। 4 দিনের মাথায় কি 5 দিনের মাথায় আপনি একটি টেলিফোন পেলেন। টেলিফোন করছে আপনার অঞ্চলের থানা, এবং তারা বলছে আপনি এক্ষুনি ফিরে আসুন, আপনাকে দরকার
যেখানে থাকুন সপরিবারে, ফ্লাইটে হলে ফ্লাইটে এখনই ফিরে আসুন। হয়তো সে ফিরে আসবে হুড়ুম দারুম করে মহা আশঙ্কা মাথায় নিয়ে, এসে শুনবে যে ছেলেটিকে রাত্রে বাড়িতে থাকতে বলা হয়েছিল সে 7 দিনের প্রোগ্রাম করে ফেলেছিল এই বাড়িতে একটি মধুচক্র বসাবে, এবং সে শুরু করে ফেলেছিল। অঞ্চলের লোক প্রথম দু রাত বুঝতে পারেনি, তৃতীয় রাত থেকে বুঝতে পেরেছে, এবং তখনই তারা পুলিশকে জানিয়েছে এবং ছেলেটি গ্রেপ্তার। ফলে বাড়ির মালিককে ফোন করে ডাকা হয়েছে, আপনাকে দুর্দার ফিরে আসতে হচ্ছে। আপনি দেশ ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত তো? অথবা ধরুন আপনি গিয়েছেন শিলংয়ে। শিলং একটা অন্য রাজ্য, মেঘালয় হয়তো। সেখানে আপনিও জানেন, সবাই জানে, ভারতবর্ষের অভ্যন্তরীণ অবস্থা তো ভালো নয়। চারিদিকে জঙ্গি হামলা হয়, নানা রকম দুর্ঘটনা ঘটে। যদিও বর্তমানে জঙ্গি হামলা একটু কমেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। হয়তো এমন একটি জঙ্গি হামলার মধ্যে বা সাম্প্রদায়িক একটি দাঙ্গার মধ্যে আপনারা 4 জন যুবক পড়ে গেলেন, যে পুলিশ আপনাদের গ্রেপ্তার করল। কারণ আপনাদের ইতিবৃত্ত তারা জানে না, কিচ্ছু জানে না। গ্রেপ্তার করলো, থানায় নিয়ে গেল, সারা রাত হাজতে রাখলো, পরদিন আদালতে তুললো, আদালতে প্রোডাকশন হলো, এবং সেখানে হয়তো আপনি প্রমাণ করতে চেষ্টা করলেন বা পারলেন যে আপনি নিরীহ। আপনার আধার কার্ড, ভোটার আই কার্ড ইত্যাদি সব আছে, দেখালেন, ধরা যাক। কিন্তু এই যে 48 ঘন্টা আপনার ভোগান্তিটি হলো, আপনি দেশ ভ্রমণ করতে প্রস্তুত তো? যারা দেশ ভ্রমণ করতে জানে তারা এমন বিপদে সাধারণত পড়ে না। কি করণীয়? প্রেসক্রিপশনটা কি? কি করলে আমি এই বিপদগুলোতে পড়ব না, সেটি কেউ করে না। সে পথে আমি বাতলে দিই। আপনি যখন যাচ্ছেন বেড়াতে, তার আগের দিন আপনার আঞ্চলিক থানায়, পুলিশ স্টেশনে আপনারা কারা কারা যাচ্ছেন তাদের ভোটার আই কার্ড, তাদের আধার কার্ডের ফটোকপি, যে টিকিট কেটেছেন ট্রেনের তার ফটোকপি, যে হোটেল অনলাইনে বুক করেছেন তার ফটোকপি, এইসব দিয়ে আপনি একটি আবেদনপত্র লিখে থানায় জমা দিন এবং সই করিয়ে নিন রিসিপ্টটি, যে আপনি আঞ্চলিক প্রশাসনকে জানিয়েছেন আমি আগামী 7 দিন অঞ্চলে থাকব না, আমি ওই অঞ্চলে থাকব, এই আমার ফোন নাম্বার। আপনি ওটি করতে গেলে আপনার আঞ্চলিক থানা হয়তো আকাশ থেকে পড়বে, এটা আবার কি? এসব কেউ করে নাকি? ওরা মূর্খ, ওরাও জানে না যে এটা অত্যাবশ্যক বিষয়, কারণ কেউ তো করে না। ওরাও, ওদের পূর্বপুরুষ জানতো, এরা আর কেউ জানে না। কিন্তু আপনি জোর দিয়ে কাজটা করবেন এবং রিসিপ্ট করিয়ে নেবেন, সঙ্গে নেবেন ওইটি, তারও ফটোকপি করবেন এবং চলে যাবেন যেই স্থানে। ধরুন পুরী, কত লোক যায়, আপনি যেখানে থাকছেন আঞ্চলিক থানায় গিয়ে এই জিনিসগুলো আপনি জমা দিন। আমি বলতে ভুলে গেছি, আপনার আঞ্চলিক থানায় ওই ছেলেটির ভোটার আই কার্ড এবং আধার কার্ডের জেরক্সও দিন, তার ফোন নাম্বারও দিন, যে রাতে আপনার বাড়িতে থাকবে বলেছে, ওটাও তাকে দিন, থানাকে দিন। পুরীতে গিয়েও আপনি আঞ্চলিক থানাকে আপনার এই সমস্ত পেপার্স জমা দিন এবং বলুন আমি এই দিন এসে পৌঁছলাম অমুক স্থান থেকে, আমি এই দিন পুরী ছেড়ে চলে যাব। আপনি আঞ্চলিক প্রশাসন, আপনাকে আমি জানাতে বাধ্য, কারণ আপনার সাহায্য আমার লাগতে পারে। যদি এমনটি করেন, আপনি শুনে হয়তো অবাক হচ্ছেন, এসব কেউ করে নাকি? করে তো না।
ট্রেনের মধ্যে মদ্যপান তো করে না, সিগারেট তো খায় না, কিন্তু বাথরুমটুকু তো খায়। সুতরাং আপনি এগুলো করেন, তাহলে ওই যে আগে ঘটনা বললাম যে ছেলেটি এখানে একটি অবৈধ বেআইনি কাজ করছিল আপনার বাড়িতে বসে, আপনাকে ফোন করে পুলিশ স্টেশন ডাকবে না, কারণ তারা পরিজ্ঞাত যে আপনি বেড়াতে গিয়েছেন। তারা আপনার বাড়িতে লক করে দেবে, ওকে গ্রেপ্তার করে নিয়ে চলে যাবে। আপনি ফিরে এলে দেখা করবেন যে আমি ফিরে এসেছি, তখন আপনাকে যাবতীয় খবর দেবে, আপনার বিপত্তি হবে না। আর ওখানেও যদি কোনো বিপদে পড়ে যান, পুরীতে কোনো অসুবিধায় পড়ে যান, আপনি সব জানাতেই পারেন পুলিশকে যে আমি থানায় এই সমস্ত পেপার জমা দিয়েছি, এই তার রিসিট কপি, আমি এখানে পৌঁছেছি এসে, এবং যাওয়ার সময় থানা আমি মিট করেই যাব। অর্থাৎ আপনি একজন সুনাগরিক, দেশের আইন কানুন আপনার জানা, আপনাকে একটু সমীহ করবে প্রশাসন, দুমদাম গ্রেপ্তার করবে না, কারণ এই পদ্ধতিটি ওদের কাছে একেবারেই অচেনা। কিন্তু আপনি তো সব জানেন না, অনেকেই বেড়াতে গিয়ে অনেক বিপদে পড়ে থাকে। সামলে চলুন, খুব সাবধান। বেড়াতে যাচ্ছেন, অনেকগুলো প্রতিকূলতা আছে। অমুক পরিবার বেড়াতে গিয়েছে, আমাদের পরিবারকেও যেতে হবে, একটা সামাজিক প্রতিযোগিতা, এটা করবেন না। আমার ঘরে 58 ইঞ্চি কার্ভড প্লাজমা টিভি থাকতে পারে, তাই বলে আপনার বাড়িতেও থাকবে তো কোনো মানে নেই। সবাই তো সব কিছু ভোগ করে না, উপভোগ করে না। কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। যেমন কাপড়টিকে পাবেন তেমন তো কাটতে হবে, আপনাকে কোট বানাতে হবে। যদি ওভারকোট না হয়, দেখেন কাপড় কম, আপনি প্রিন্স কোট বানাবেন। যদি প্রিন্স কোটের ক্ষেত্রে শর্ট পড়ে যায় বলে মনে হয়, আপনি ওয়েস্ট কোট বানাবেন। আপনি নিশ্চয়ই তাকে ওই ওভারকোট বানাতে যাবেন না। ঠিক তাই আপনি যে সামাজিক অবস্থানে আছেন, যে অর্থনৈতিক অবস্থানে আছেন, সেই অনুযায়ী ভ্রমণ করুন, এর বাইরে যাবেন না। বাইরে গেলে সমূহ বিপদে পড়বেন। আর ভ্রমণ করতেই হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে? চাকরি করছেন, চাকরিকে ভালোবাসুন। মনে রাখবেন, আপনি যখন চাকরি করছেন কোনো কোম্পানিতে, কোম্পানিটার আপনি মালিক এমনটা মনে করে চাকরি করুন। আমি মন্ত্র দিচ্ছি আপনাকে, যে কোম্পানিতে আপনি চাকরি করছেন, আপনি মনে করুন আমি কোম্পানির মালিক, সেইভাবে কাজ করুন। আর যে কোম্পানির আপনি মালিক, সেই দপ্তরে, সেই কোম্পানির দপ্তরে আপনি যাবেন এমনটি মনে করে যে আমি এখানকার কর্মচারী, করে দেখুন, সুফল পাবেন। তাই সকলেই বেড়াতে যাবেন না, সকলের বেড়াবার দরকার নেই। হচ্ছে আত্মীয় বাড়ি ঘোরাও অনেক নিরাপদ এক বেলার জন্য। যাদের সঙ্গে বহুকাল দেখা সাক্ষাৎ হয় না, বয়স্ক পিসিমা আছেন, কাকিমা আছেন, জেঠিমা আছেন, কাকা আছে, দেখা হয় না, তাদেরকে সাক্ষাৎ করুন। তারা আপনার আত্মীয়। আপনাকে দার্জিলিং যেতেই হবে, তারা যদি জীবন ব্যর্থ, তাহলে একদিন এমনটাও ভাবতে হবে যে আমাকে মলদ্বীপ যেতে হবে, নয়তো জীবনটা ব্যর্থ। সব জিনিস সবার জীবনের জন্যে নয়, এই সত্যটিকে স্বীকার করুন, মেনে নিন। ফলে ভ্রমণ করা কোনো ক্রেডিট নয়। আপনারা রবি ঠাকুরের গল্প পড়েছেন, যে মিনির বাবা, গল্পের নাম নিশ্চয় আপনার মনে আছে। মিনির বাবা লেখক, তিনি কিন্তু কোথাও ভ্রমণ করেন না, বাড়ি বসে তিনি পৃথিবী দেখেন। দেখার চোখ থাকলে বাড়ি বসেই দেখা যায়, কাবুলিওয়ালা গল্প। ফলে আপনি আপনার আয়ত্তে থাকুন। হিন্দিতে বলে আদমি अपना कुर्ते में रहो।
আর বাইরে গিয়ে মদ্যপান, মহিলা বন্ধু নিয়ে বেলেল্লাপনা, সে তো ভয়ঙ্কর ব্যাপার। এসব তো হয়েই থাকে। আপনি প্রস্তুত থাকবেন নতুন আবহাওয়া, নতুন খাদ্য, হোটেল, খুব সাবধান হোটেল সম্পর্কে। এতগুলো বিপদ মাথায় নিয়ে কিন্তু যাচ্ছেন, কোনো কাজ করবেন না। আপনি ওখানে গিয়ে ওখানকার যে অধিবাসী, তাদের সাহিত্য, শিল্প, সংস্কৃতি, জীবনধারা নিয়ে আমরা কোনো আগ্রহ নেই, কোনো খোঁজ আপনি করবেন না। আপনি ফুর্তি করে আসবেন। পুরীতে গিয়েই আগে নিষিদ্ধ একটি কাজ করবেন, সমুদ্র স্নান, যেটা অস্বাস্থ্যকর। ফলে আমরা জানি ভদ্রলোক, অসভ্য লোক সকলেই বেড়াতে গেলে নিষিদ্ধ কাজ করে বসে, ভেতরের জন্তু বেরিয়ে আসে, বাঁধন হারা জন্তু। ফলে সাবধান হবেন। আপনি যে হোটেলে যাবেন, আপনি কি জানেন আপনার হোটেলের বাথরুমে বা আপনার বেডরুমে কোনো লুকোনো ক্যামেরা আছে কিনা? আজকাল যা ঘটছে হরহামেশা, আপনার বা আপনার মিসেসের বা আপনার কন্যার ভিডিও নিয়ে বাজারে বিক্রি করতে পারে সেই হোটেলের লোক। আপনি কি জানেন? এই ঝুঁকি নেবেন আপনি? কেন নেবেন? আজকের দিনে নিরাপদে থাকুন। আর জানেনই তো, হোম সুইট হোম, এর থেকে সুইট থেকে হয় না। আপনি বেড়াতে গেলে 7 দিন পরে হাঁপিয়ে উঠবেন, বাড়ি ফিরতে চাইবেন, আপনার ছোট্ট শিশু সন্তানটিও চাইবে বাবা বাড়ি চলো। তাহলে সেখানে যাওয়ার খুব প্রয়োজন আছে কি? নিতান্ত প্রয়োজন ছাড়া। এইটি ছিল আমার বক্তব্য। অনর্থক কাজ অন্তত নিম্ন মধ্যবিত্ত মানুষের করতে নেই। আপনি অর্থ নানা স্কিমে সঞ্চয় করুন। আপনার পরিবারে যে কোনো চিকিৎসাগত এমার্জেন্সি আসতে পারে, মেডিকেল এমার্জেন্সি, ব্যবস্থা করে রাখুন। আপনার সন্তান বড় হচ্ছে, আপনিও জানেন, সকলেই জানেন যে আজকে শিক্ষা অত্যন্ত ব্যয়বহুল, ব্যয় সাপেক্ষ। তাদেরকে কি পড়াশুনো করাবেন, তাদের স্কিমে অর্থ জমিয়ে রাখুন। ভ্রমণ করে সব সর্বনাশ করে দেবেন না, কারণ আপনার একটা লিমিট আছে, আপনার ক্ষমতার লিমিট আছে। এইটি ছিল আমার আজকের বক্তব্য। যদি আপনাদের খারাপ লাগে আমি মার্জনা চেয়ে নেব। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন সবাইকে। আমি উৎসাহ পাব, নতুন ভিডিও আবার তৈরি করতে পারবো। আমি আগের দিনও বলেছি যে অনেক অন্তরায় নিয়ে আমি ভিডিও করি, চক্ষুষ্মান নই আমি, বয়স হয়েছে, কণ্ঠ সঙ্গ দিচ্ছে না, তবু করছি। আমার নানা কথা আমি শেয়ার করছি। মরে গেলে তো থাকবে অন্তত আন্তর্জালে আমার কথাগুলো। আমি জানি একদিনে কথাগুলো কাজে লাগবে, বা আজই কারোর না কারোর কাজে লাগবে, নিশ্চয়ই লাগবে। কারণ অনেকেই আমাকে সাধুবাদ জানাচ্ছেন, বলছেন আপনি এই কথাগুলো পেলেন কোথায়? এ তো কোনো গ্রন্থে লেখা নেই। সব তো গ্রন্থে লেখা থাকে না। আমার শিক্ষা, সংস্কৃতি আর আমার বয়স, অভিজ্ঞতা, তজুরবা, এগুলো আমায় শিখিয়েছে। শুভরাত্রি, নমস্কার।